সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আমি সালাত আমিন অনিক স্বাগতম জানাই তোমাদের টেকনিক ইজ এডুকেশনে। চলে আসলাম আবারও তোমাদের সামনে আরও একটি সৃজনশীল কোশ্চেনের সমাধান নিয়ে, যেটা আসছে ঢাকা বোর্ড 2020 সালে। ওকে, প্রথমে আমরা সৌজন্য সাপেক্ষ একটি উদ্দীপকটা পড়ে নিই। এখানে বলছে নাবিদ নামের একজন আছে, যে তোমার নাবিদের রাজশাহী থেকে ঢাকায় বাসে যাওয়ার সম্ভাবনা। তার মানে সে বাসে সম্ভাবনা যেহেতু, তার মানে কিন্তু সে নিশ্চিত বাসে যাচ্ছে না। যেতেও পারে, আবার নাও যেতে পারে, ঠিক আছে, অন্য কোনো মাধ্যমে যেতে পারে। সে প্লেনে যেতে পারে, সে হেঁটে যেতে পারে, সে অন্য যে কোনো মাধ্যমে যেতে পারে, বাট বাসে নয়। তার মানে বাসেও যেতে পারে বা বাসে নাও যেতে পারে। ওকে, না যেতে পারে ব্যাপারটা এটা ছিল যেটা আমি বললাম। তাহলে সেক্ষেত্রে বাসে যাওয়ার সম্ভাবনা তোমাকে বলে দিচ্ছে যে 3/7, এবং ঢাকা থেকে চট্টগ্রাম ট্রেনে যাওয়ার। তার মানে সে যে প্রথমে তোমার রাজশাহী থেকে ঢাকা গেল, এরপর ঢাকা থেকে সে আবার কোথায় যাবে বলো তো? তোমার চট্টগ্রাম যাবে। তো সেক্ষেত্রে সেই চট্টগ্রামে সে ট্রেনে যাওয়ার সম্ভাবনা 5/8। ওকে, এগুলো নিয়ে আমরা বিস্তারিত আবার আমাদের কোশ্চেন সমাধানে আলোচনা করব, বাট এখানে আমরা জাস্ট উদ্দীপকটা পড়ে নিচ্ছি। অন্যদিকে নাবিলা নামের আরেকজন তোমার নারী আছেন, যে 30 থেকে 50 পর্যন্ত স্বাভাবিক সংখ্যাগুলোর মধ্যে একটি সংখ্যা দৈবভাবে চয়ন করলো, মানে তোমার চুজ করে বেছে নিল আর কি। ঠিক আছে, তাহলে সেই ক্ষেত্রে আমরা উদ্দীপকটা সৌজন্য সাপেক্ষে পড়ে ফেললাম। এখন সরাসরি চলে যাব আমরা আমাদের ক নম্বর সমাধানে, যেখানে বলা হয়েছে যে দুইটি মুদ্রা নিক্ষেপে বড় জোর দুইটি টেল আসার সম্ভাবনা। তার মানে ধরো আমার ডান হাতে এবং বাম হাতে, ঠিক আছে, ধরো তোমার ডান হাতে একটা মুদ্রা আছে, বাম হাতে একটা মুদ্রা আছে, আমি একই সাথে দুইটা মুদ্রা নিক্ষেপ করলাম। ঠিক আছে, তো মুদ্রা তোমার নিক্ষেপ করলে কি হয়েছে ব্যাপারটা, যে হয়তো এমন হতে পারে যে আমার ডান হাতের কয়েনও তোমার হেড পড়ছে, যেটা আমি তোমার নিক্ষেপ করছিলাম, আবার তোমার বাম হাতেটাও তোমার কি পড়ছে বলো তো, হেড পড়ছে, বা তোমার ডান হাতেরটাই পড়ছে হেড এবং বাম হাতেরটাই টেল। তো এরকম করে কিন্তু অনেকগুলো পসিবিলিটিস হতে পারে। তো সেক্ষেত্রে এগুলো আমরা আসলে এভাবে মুখে মুখে বলাটা একটু টাফ। তো সেক্ষেত্রে আমরা এটাকে তোমার নির্বাচন করবো কিসের মাধ্যমে বলো তো? ওই যে তোমার প্রবাবিলিটি ট্রি দিয়ে নমুনা ক্ষেত্র আগে তৈরি করে ফেলবো। প্রবাবিলিটি ট্রি, ঠিক আছে, প্রবাবিলিটি ট্রি কি, এই যে ধরো দুইটা মুদ্রার ক্ষেত্রে আমাদের প্রবাবিলিটি ট্রিটা দেখতে একটু হবে এমন। এটা তোমার ক নাম্বার সমাধানটা, ক। ওকে, ক এর, ঠিক আছে, ক এর সমাধান, যেখানে দুইটা মুদ্রা আমি নিক্ষেপ করতেছি। তো সেক্ষেত্রে ধর আমাদের প্রথম মুদ্রা এইটা, যদিও এইটা আমাদের ক নম্বরে 2 মার্কের জন্য। তো সেক্ষেত্রে এখানে আমাদের নমুনা ক্ষেত্রটা যদি তোমার প্রবাবিলিটি ট্রি না বের করে একবারে যদি কেউ জেনে থাকো, তাহলে সে সেভাবে একবারে লিখে ফেলতে পারে। যারা আমরা সম্ভাবনা প্রথম থেকে অনেক সবগুলো সমাধান করে করে এই পর্যন্ত আসতেছি, তারা কিন্তু অবশ্যই এই নমুনা ক্ষেত্রগুলা একবারে, কিছু ক্ষেত্রে বিষয়টা একবারে সে বলতে পারে। ঠিক আছে, আচ্ছা, আর যারা ধরো আমাদের এখন পর্যন্ত আমরা এটা এত বেশি অভিজ্ঞ হইনি, তো তাদের জন্য একটু দেখো যে আমাদের প্রবাবিলিটি ট্রিটা হবে। দেখো, প্রথম মুদ্রার ক্ষেত্রে কি আসতে পারে বলো তো? হয় আমার প্রথম মুদ্রার হেড আসতে পারে, না হয় আমার প্রথম মুদ্রার টেল আসতে পারে। ঠিক আছে, তারপরে দ্বিতীয় মুদ্রার ক্ষেত্রে, তো দ্বিতীয় মুদ্রার ক্ষেত্রেও এরকমই একটা ব্যাপার হবে। সেটা কি, যে দ্বিতীয় মুদ্রার ক্ষেত্রে এমন হতে পারে যে তোমার প্রথম মুদ্রা আসছে হেড, আবার দ্বিতীয় মুদ্রার কি আসছে বলো তো? দ্বিতীয়, এটা কিন্তু দ্বিতীয় মুদ্রা। তো দ্বিতীয় মুদ্রারও আবার কি আসছে বলো তো? হেড আসছে। ওকে, আবার প্রথম মুদ্রা হেড আসছে ঠিকই, বাট দ্বিতীয় মুদ্রার ক্ষেত্রে কি আসছে জানো? তোমার টেল আসে। ওকে, আসতেই পারে, প্রত্যেকটা পসিবিলিটিস লিখতে হবে আমাকে। ওকে, তারপরে দেখো পরেরটা দেখো, এই যে এখানে এটারও আবার এমন হতে পারে, এটা দ্বিতীয় মুদ্রার ক্ষেত্রে। ঠিক আছে, দ্বিতীয় মুদ্রার ক্ষেত্রে এখানে কি প্রথম মুদ্রা আসছে টেল, দ্বিতীয় মুদ্রার কি হেড। তো প্রথম মুদ্রার টেল, আবার দ্বিতীয় মুদ্রারও কি টেল। তো সেক্ষেত্রে এইভাবে ধরো আমরা একটু নমুনা ক্ষেত্র তৈরি করার জন্য আগে প্রবাবিলিটি ট্রিটা ধরো তোমার আগে এঁকে নিব, এরপরে আমরা নমুনা ক্ষেত্রটা লিখব। তো যতগুলা ঘটনা আসলে ঘটতে পারে, সবগুলো ঘটনাকে নিয়ে গঠিত সেটই কি বলতো? নমুনা ক্ষেত্র। সবগুলো ঘটনাকে নিয়ে, তাহলে কি কি ঘটনা ঘটতে পারে? আর এই যে প্রত্যেকটা ঘটনাকে বলা হবে নমুনা বিন্দু। ঠিক আছে, প্রত্যেকটা ঘটনাকে বলা হবে নমুনা বিন্দু। যেমন প্রথম ঘটনাটা ঘটতে পারে যে দুইজনেরই হেড আসছে, মানে দুই হাতেরই যেটা আমি টস করছিলাম, তো দুইটাই হেড আসছে। না হয় কি প্রথমটার হেড, পরেরটার টেল, তো এইভাবে দিব HT, তারপরে দিব TH, যে প্রথমটার টেল তারপরটা H, আর হতে পারে প্রথম দুইটাই কি বলতো T। ওকে, তাহলে এই ধর আমরা প্রথমে নমুনা ক্ষেত্রটা তৈরি করে ফেললাম। তাহলে নমুনা ক্ষেত্র তৈরি করাতে আমার কী লাভ হয়েছে? যতগুলো পসিবিলিটিস আসলে বা প্রবাবিলিটি যতগুলো হতে পারে, যতগুলো ঘটনা ঘটতে পারে, সবগুলো কিন্তু আমার চোখের সামনে এখন, সবগুলো আমার চোখের সামনে স্পষ্ট হয়ে চলে আসছে। এখন কথা যে এখানে আমাদের যেটা বলছে যে বড় জোর দুইটা টেল আসার সম্ভাবনা। ভাইয়া যখন বলবে বড় জোর বা সর্বোচ্চ, বড় জোর বা সর্বোচ্চ, বুঝো কিন্তু বড় জোরও বলতে পারে আবার সর্বোচ্চও বলতে পারে। ঠিক আছে, বড় জোর বা সর্বোচ্চ একদম দরকার হয়
বইয়ের পাশে লিখে রাখো, ঠিক আছে, বড়জোর বা সর্বোচ্চ এই কথাটা যদি বলে তাহলে সেক্ষেত্রে এই যে দেখো বড়জোর মানে হচ্ছে বেশি হওয়া যাবে না, বড়জোর মানে হচ্ছে বেশি, বড়জোর বা সর্বোচ্চ মানে হচ্ছে বেশি হলে আমার সমস্যা, বুঝো কিন্তু, হ্যাঁ, বেশি হলে, বেশি। আর যদি আমাদের বলতো কমপক্ষে বা সর্বনিম্ন তাহলে কম হলে সমস্যা ছিল, যতটুকু বলছে তার থেকে কম হলে সমস্যা ছিল। তাহলে এখন আমার বলছে যে বড়জোর দুইটি টেল, তার মানে কি দুইটা টেলের বেশি হলে সমস্যা, বেশি হওয়া যাবে না, কি হওয়া যাবে না, বেশি হওয়া যাবে না। আর যদি কমপক্ষে বলতো তাহলে কি কম হওয়া যাবে না, দ্যাটস ইট। তাহলে যেখানে আমাদের বেশি হয়ে আছে ওটাই বাদ যাবে, যেখানে আমার বেশি হয়ে আছে সেটাই বাদ যাবে। তাহলে আমার কোথায় বেশি হয়ে আছে আর লিখে রাখবো কিন্তু, হ্যাঁ, বেশি হওয়া যাবে না, বড়জোর সর্বোচ্চ বললে বেশি হলে সমস্যা। তাহলে সেক্ষেত্রে আমার বেশি আছে কোথায়, হ্যাঁ, কোথাও কি আছে নাকি দুইটার বেশি, দুইটার বেশি কোথাও আছে, কোথাও কি আছে, বাদ দেওয়ার মতন কি কোনো অপশন আছে, নাই তো, এখানে কিন্তু আমার বাদ দেওয়ার মতন কোনো অপশন নাই। তাহলে সেক্ষেত্রে আমার কিন্তু চারটাই হবে উত্তর, চারটা ঘটনাই আমার অনুকূল ঘটনা হবে, চারটা ঘটনাই আমার অনুকূল ঘটনা হবে। কারণ হচ্ছে আমি বাদ দেওয়ার মতন এখানে আসলে কিছুই পাচ্ছি না। বড় হলে সমস্যা ছিল, মানে বেশি হলে সমস্যা ছিল, তো বেশিটা আসলে নাই, ঠিক আছে, এখানে কোনোটার তোমার হচ্ছে দেখো দুইটার বেশি নাই। এখন এখানে বলবো যে ভাই এখানে তো আপনার হচ্ছে টেলই নাই, এখানে এটা যে আপনি নিতে যাচ্ছেন এখানে তো টেলই নাই, ভাই আমার ওটা দিয়ে কোনো কিছু যাই আসে না, আমার তো বলেই দিছে যে আমার বড় জোর মানে হচ্ছে কি বেশি হলে সমস্যা, তার মানে কম হলেও কোনো কিছু না, সমান সমান হলেও কিছু না, আবার হচ্ছে কি বলতো তোমার না হলেও কিছু না, মানে ধরো তুমি আসোই নেই, তাহলে সেক্ষেত্রে আমার কোনো সমস্যা নেই। ওকে, যে বিয়ের দাওয়াতে যায় না যে হচ্ছে বড় জোর দুইজন আপনারা আইসেন, বলে দেয় না যে বড় জোর দুইজন, ঠিক আছে, তার মানে আপনারা দুইজন আসেন কোনো সমস্যা নেই, আমরা অনেক খুশি। আপনারা যদি একজন আসতে পারেন, হ্যাঁ, তাতেও কোনো সমস্যা নেই। তারপর যদি আপনারা যদি নাও আসেন তাও অতটা বেশি সমস্যা নাই, ঠিক আছে, কিন্তু আপনি যদি বেশি চলে আসেন তাহলে কিন্তু আমার খাবার শর্ট পড়ার একটা সম্ভাবনা আছে, ঠিক আছে। তো এইভাবেই আমরা কিন্তু বড় জোর বা হচ্ছে তোমার সর্বোচ্চ কথাটা কিন্তু ব্যবহার করে থাকি। ওকে, তো এটা আমরা হচ্ছে বেশি তোমার হচ্ছে যদি আমরা রিলসে চিন্তা করতে যাই তাহলে হচ্ছে এই যে যেই কথাগুলো মাত্র বললাম এইভাবে চিন্তা করবো, আর যেমন আবার শর্টে একদম চিন্তা করবো তার মানে বেশি হলে সমস্যা, তাহলে এখানে কোথাও বেশি নেই, তাহলে সেক্ষেত্রে এখানে সবগুলোই হবে আমাদের তোমার সম্ভাবনা। তাহলে সেক্ষেত্রে বড় জোর তোমার হচ্ছে হওয়ার সম্ভাবনা, তাহলে কত হবে, বড় জোর দুইটা টি, তার মানে দুইটা টেল আসার সম্ভাবনা কি হবে বলো তো, তোমার হচ্ছে অনুকূল ঘটনা ডিভাইডেড বাই সমগ্র সম্ভাব্য ঘটনা, অনুকূল ঘটনা ডিভাইডেড বাই সমগ্র সম্ভাব্য ঘটনা। তাহলে এখানে আমাদের অনুকূল ঘটনাও হচ্ছে চারটা, আবার সমগ্র সম্ভাব্য ঘটনাও হচ্ছে কি বলতো চারটাই, ঠিক আছে, চারটাই। তাহলে সেক্ষেত্রে 4/4 1, তার মানে এটা নিশ্চিত ঘটনা যে তুমি যদি দুইটা যদি তোমার হচ্ছে নিক্ষেপ করো তোমার হচ্ছে কয়েন, তাহলে সেক্ষেত্রে কখনোই দুইটার বেশি তেল তুমি পাবেই না, দুইটা কয়েনের ক্ষেত্রে দুইটার বেশি তেল তিনটা কখনোই আসবে না, ঠিক আছে, দুইটাই আসবে কিন্তু। ওকে, তাহলে সেক্ষেত্রে এটা নিশ্চিত ঘটনা যে তুমি দুইয়ের কম বা দুইয়ের সমানই পাচ্ছ, ঠিক আছে। তাহলে সেক্ষেত্রে এটাকে হচ্ছে আমরা যদি এখানে দেখতে চাই দেখো তাহলে সেক্ষেত্রে বড় জোর দুইটি টেল আসার সম্ভাবনা কি হবে, অনুকূল ঘটনা, যে দেখো অনুকূল ঘটনা, ঠিক আছে, আমরা তো জানি সম্ভাবনা বের করার ফর্মুলা কি বলতো, অনুকূল ঘটনা ডিভাইডেড বাই সমগ্র সম্ভাব্য ঘটনা, সমগ্র সম্ভাব্য ঘটনা, মানে যতগুলো ঘটনা ঘটতে পারে আর কি। তো সেক্ষেত্রে আমাদের জানি অনুকূল ঘটনা এখানে 4, কারণ আমরা বাদ দেওয়ার মতন কিছু পাইনি। আবার হচ্ছে কি বলতো সমগ্র সম্ভাব্য ঘটনা হবে 4, তাহলে কাটাকাটি করলে কত হয় 1। আশা করি ব্যাপারটা ক্লিয়ার, ঠিক আছে। তাহলে সর্বোচ্চতে বেশি হলে সমস্যা, আর হচ্ছে কমপক্ষে কম হলে সমস্যা, মানে ওটা বাদ দিয়ে দিব, ওটা বাদে যা আছে ওইগুলো সব হবে আমার, ওগুলো আমার অনুকূল ঘটনা হবে, ঠিক আছে। আশা করি এটা ক্লিয়ার। এখন আমরা দেখব হচ্ছে আমাদের খ নম্বর কোশ্চেনে যেটা বলছে, সেটা হচ্ছে যে নাবিদ সাহেব একজন আছে যে হচ্ছে রাজশাহী থেকে ঢাকা গেছিল, ঢাকা থেকে সে আবার চট্টগ্রাম গেছিল, কিন্তু এগুলো সবই কিন্তু সম্ভাবনা, ঠিক আছে। সম্ভাবনা মানে হচ্ছে কি, যে যেগুলো এখনো নিশ্চিত না, সে এখনো জাস্ট মনে মনে চিন্তা করতেছে, সেইভাবে যেতে পারে, ঠিক আছে। তাহলে কীভাবে যেতে পারে, তাহলে আমাদের যেটা চেয়েছে সেটা হচ্ছে কি, নাবিদের রাজশাহী থেকে তোমার হচ্ছে ঢাকায় বাসে, মানে ঢাকায় সে বাসেই যাবে, এবং চট্টগ্রামে সে ট্রেনে না যাওয়ার সম্ভাবনা কত, মানে চট্টগ্রামে সে ট্রেনে যাবে না, অন্য যে কোনো মাধ্যমে যাবে, বাস ট্রেনে যাবে না, ঠিক আছে। ওকে, তো সেক্ষেত্রে আমাকে আগে একটা প্রবাবিলিটি ট্রি তৈরি করতে হবে। প্রবাবিলিটি ট্রিটা আসলে সহজ, যেখানে হচ্ছে প্রথমে যেখান থেকে আমি যাত্রা শুরু করছি, যেমন এখানে আমাদের যাত্রাটা শুরু হয়েছে কি রাজশাহী থেকে এখন আমার দুইটা পসিবিলিটিস ওপেন হয়েছে,
হ্যাঁ, দুইটা সম্ভাবনা কিন্তু তৈরি হয়েছে। এক হচ্ছে বাসে যাওয়া আর এক হচ্ছে বাসে না যাওয়া। বাসে যাওয়া, বাসে না যাওয়া। ওকে, বাসে না যাওয়া মানে কি যে কোনো মাধ্যমে যাওয়া, হেঁটে যেতে পারে, সে গড়াতে গড়াতে যেতে পারে, ঠিক আছে, রোল হইতে হইতে, কিন্তু সে তোমার হচ্ছে বাসে যাবে না। ওকে, তাহলে আমরা জানি যে দুইটা হওয়া এবং না হওয়া মিলেই কিন্তু একটা নিশ্চিত ঘটনা, হওয়া এবং না হওয়া মিলে, ঠিক আছে। আর নিশ্চিত ঘটনার মান কত বলো তো? এক। তো কখনো যদি হওয়া দেওয়া থাকে, না হওয়া বের করতে হলে এক থেকে বিয়োগ করো। হ্যাঁ, হওয়া থেকে না হওয়া, আবার না হওয়া যদি দেওয়া থাকে হওয়া বের করতে হয়, তাও এক থেকে বিয়োগ করতে হবে। সবই কিন্তু এক থেকে জাস্ট বিয়োগ করে দিতে হবে। ওকে, এক থেকে, কারণ হওয়া এবং না হওয়া মিলেই তো, দেখো তোমার হচ্ছে ঘটনা ঘটা এবং না ঘটা মিলেই হচ্ছে এক। দেখো ঘটনা তোমার হচ্ছে ঘটা যোগ ঘটনা না ঘটা, ঘটনাটা না ঘটা, ঠিক আছে, না ঘটা মিলেই হচ্ছে কি বলতো একটা নিশ্চিত ঘটনা, যেটা মান হচ্ছে 1। তাহলে কখনো যদি আমাকে ঘটনা ঘটা বের করতে হয়, ঘটনা ঘটাটা, তাহলে এটা ওই পাশে গেলে কি একের সাথে বিয়োগ হয়ে যাবে, এই পাশে গেলে বিয়োগ হয়ে যাবে না, ঠিক আছে। তাহলে সেক্ষেত্রে ব্যাপারটা হচ্ছে কি, যখন ধরো আমার এইভাবে দেওয়া আছে, যেটা হলো 5/7 দেওয়া আছে, আমাকে ঘটনা না ঘটা বের করতে হবে, তাহলে কি 5/7 ওই পাশে গেলে ধরো, হ্যাঁ, এটা আমি চিন্তা করলাম না, হ্যাঁ, এটা আমি দেখলাম, ঠিক আছে। তাহলে ধরো এটা 5/7 দেওয়া আছে, তাহলে ঘটনা না ঘটা কী হবে বলো তো? তাহলে 5/7 ওই পাশে চলে যাবে, তাই না? এটা তো তোমার ঘটনা না ঘটা = 1, তাহলে এটা ওই পাশে চলে গেলে কী হবে বলো তো? একের সাথে বিয়োগ হয়ে যাবে। তাহলে না ঘটা কী হবে? একের সাথে বিয়োগ হয়ে যাবে। ওকে, তাহলে একের সাথে বিয়োগ হলে কি হবে? তাহলে এটা একের সাথে বিয়োগ হলো, তাহলে 1 - 5/7। ঠিক একই রকমভাবে কখনো যদি ঘটনা না ঘটাটা দেওয়া থাকে, সেটাও জাস্ট এক থেকেই কিন্তু বিয়োগ করতে হবে, এই যে এই নিয়মে। তাহলে সেক্ষেত্রে এই এক থেকে বিয়োগ করার আবার খুব সুন্দর একটা ব্যাপার আছে, যে ভাই ধরুন আপনি 1 থেকে 5/7টা বিয়োগ করতেছেন, তাহলে সেক্ষেত্রে দেখেন লসাগু হচ্ছে 7, তারপরে হর দিয়ে ভাগ, লব দিয়ে গুণ, হর দিয়ে ভাগ, লব দিয়ে গুণ। এই যে দেখুন হয় যে হর দিয়ে ভাগ, 7 7, সেই 7 আবার একের সাথে গুণ হলে এখানে 7, তারপর 7 দিয়ে 7কে ভাগ করলে হচ্ছে আপনার হয় 1, সেই 1 5-এর সাথে গুণ করলে 5, তাহলে হর দিয়ে ভাগ, লব দিয়ে গুণ করলে দেখেন 2/7। আর এটা আপনি তো কষ্ট করে করলেন, আমি কিন্তু সহজে করতে পারি। সেটা কি সহজে? তোমাদেরকে জিজ্ঞাসা করলাম, তুমি বললে যে ভাইয়া দেখেন এই যে এখানে আপনি হচ্ছে হর থেকে লবটা বিয়োগ করে দেন, হর থেকে লব বিয়োগ করে দেন, তাহলে দেখেন একবারে উত্তর চলে আসে। তাহলে আপনার আর এত কষ্ট করা লাগবে না। আপনি 1 থেকে বিয়োগ হচ্ছে ঠিক আছে, কিন্তু আমার আর এত কষ্ট করা লাগতেছে না, ঠিক আছে। তাহলে সেক্ষেত্রে এখানেও আমরা তাই করবো। তাহলে বাসে যাওয়ার সম্ভাবনা যদি হয় হচ্ছে আমার 3/7, যে বাসে যাওয়া, তাহলে না যাওয়া কী হবে? 1 থেকে বিয়োগ কী হয়? দেখো এই যে হর থেকে লব বিয়োগ করে দাও, তাহলে দেখো এই যে বাসের 9, ঠিক আছে। তারপর ট্রেনে যাওয়ার সম্ভাবনা দেওয়া ছিল কত? 5/8। এখানে কিন্তু না যাওয়া বলতে পারতো, না যাওয়ার সম্ভাবনাও দেওয়া থাকতে পারতো, তো জাস্ট 1 থেকে বিয়োগ করে দিতাম একই রকমভাবে। ওকে, তাহলে এখানে তোমার হচ্ছে দেওয়া আছে কত? 5/8 দেওয়া আছে ট্রেনে, মানে সে তো প্রথমে ঢাকায় আসলো, ঢাকায় ধরো সে বাসেই গেল, বাসেরটাকে চিন্তা করি, বাসে গেল, ঠিক আছে। তার মানে সে মনে মনে যখন ডিসিশন নিচ্ছিল, সে 7বার যখন ডিসাইড করছে, তার মধ্যে 3বার সে ডিসিশন নিচ্ছে যে না সে বাসেই যাবে, আর 4বার সে ডিসিশন নিচ্ছে যে না বাসে যাব না, ভাড়া বেশি, ঠিক আছে। তো এখানেও তাহলে আমি ধরলাম সে হচ্ছে ঢাকা তোমার হচ্ছে বাসেই গেল। এরপর এখান থেকে আবার 2টা পসিবিলিটিস ওপেন হয়, যে সে তো আর ঢাকায় গিয়ে বসে থাকবে না, সে তো আবার চট্টগ্রাম যাবে, তার কাজ আছে। তো সে চট্টগ্রামে সে ট্রেনে যাইতেও পারে, আবার কি নাও পারে, ট্রেনে যাইতেও পারে, সে নাও পারে। সম্ভাবনা মানে কি? আপেক্ষিক একটা বিষয়, হতেও পারে নাও পারে, একদম নিশ্চিত কিছু না। তাহলে সেক্ষেত্রে এখানেও সে হচ্ছে 5/8, মানে 8বার সে ডিসিশন নিয়েছিল, 5বার সে ডিসিশন নিয়েছে যে না সে ট্রেনেই যাবে। হ্যাঁ, জীবনে ট্রেনে কখনো যাওয়ার সুযোগ হয় না, এখন সে ট্রেনে যাবে, ঠিক আছে। আবার কি, তাহলে যেহেতু 5বার সে নিচে হলো ট্রেনে যাওয়া, তাহলে অবশ্যই বাকি 3টা কি নেয় যে না যাবো না, ঠিক আছে। বাকি ডিসিশনে সে যায় না, তাহলে ট্রেনের 9 কত হবে বলো তো? এই যে 3/8। এটা হলো সে ঢাকা থেকে, রাজশাহী থেকে সে ঢাকায় আসলো, তারপরে চট্টগ্রাম যাওয়ার সে ডিসিশন নিছে। এরপরে আবার একটা বিষয় হইতে পারে, সেটা হচ্ছে কি, সে রাজশাহী থেকে ঢাকা বাসে যায় নাই, ওকে, মানে অন্য কোনো মাধ্যমে এসে সে ঢাকা পৌঁছালো। কিন্তু এই যে সে যে বাসে আসে নাই বলে তার ট্রেনে উঠতে দিবে না, যে বাসে আসো নাই ভাইয়া আবার ট্রেনে যাবা, এমন কিন্তু মোটেও না। তাহলে সেক্ষেত্রে এখানে ঢাকা আসার পরে বাসে না, মানে বাসে নয়, অন্য কোনো মাধ্যমে ঢাকা আসার পরে সে কিন্তু আবার ট্রেনেও চট্টগ্রাম যেতে পারে, আবার নাও যেতে পারে, যে বাসেও যাবো না, হ্যাঁ ট্রেনেও উঠবো না, যাবো হেঁটে যাবো, ঠিক আছে, বা অন্য কোনো মাধ্যমে যাবো। তো সেক্ষেত্রে আমরা যে কোনো এখানে এটা বলতে পারি। তো সেক্ষেত্রে এইভাবে কিন্তু আমার প্রবাবিলিটি ট্রিটা তৈরি হবে। তো এরপরে আমাদের এখানে যেটা বলছে
যে যেহেতু এবং বলছে তার মানে কি দুইটা পসিবিলিটিস, আমি লাস্টে গুণ করে দিলেই হবে। এখানে বলছে যে ঢাকায় বাসে কিন্তু চট্টগ্রাম ট্রেনে নয়। ঢাকায় বাসে, তাহলে ঢাকায় বাসে যাওয়ার সম্ভাবনা ছিল কত? 3/7, তাই না? ঢাকায় বাসে যাওয়ার সম্ভাবনা এই যে দেখো 3/7 ছিল, ওই দেখো 3/7, ঠিক আছে? তাহলে এই 3/7, যে এখানে 3/7 হলো, আর হচ্ছে তার এই যে ট্রেনে 9 হচ্ছে কত? 3/8। যেহেতু এবং বলছে দুইটা সম্ভাবনা আমরা যদি গুণ করে দিই তাহলে সেক্ষেত্রে আমরা কিন্তু আমাদের কাঙ্ক্ষিত উত্তরটা পেয়ে যাবো, ঠিক আছে? গুণ করলে যেহেতু কাটাকাটি যাচ্ছে না, তাহলে লবের সাথে লব গুণ, 3 তিরিকা 9, হরের সাথে হর, 7 × 56। ক্লিয়ার? এটাই হচ্ছে আমার কিন্তু উত্তর। ওকে, আচ্ছা, এরপরে আমরা দেখবো হচ্ছে আমাদের পরবর্তী অঙ্কটা, গ নম্বরটা। গ নম্বরে যেটা বলছে যে দেখাও যে সংখ্যাটি জোড় অথবা 5 এর গুণিতক হওয়ার সম্ভাবনা। তার মানে কি জোড় হলেও হবে, অথবা মানেই কি বলতো, যে কোনো একটা হলেই হবে। যেভাবে আমার A+ পাইলেই হবে, আমার 80 কাটায় 80 পাইলেও হবে, আমার 90 পাইলেও হবে। হ্যাঁ, 90 তো A+, 80 তো A+। তাহলে সেক্ষেত্রে তুমি কি তোমার খুশি হওয়ার পরিসরটা বেড়ে গেল, ঠিক আছে? আর তুমি ধরে রাখো যে না 90 লাগবে, তাহলে সেক্ষেত্রে একটু মানে খুশি হওয়ার সম্ভাবনা একটু কমে গেল। তো সেক্ষেত্রে এখানেও বেড়ে যাওয়া মানে কি যোগ হবে, তাহলে অথবা মানেই হচ্ছে কি বলতো যোগ। যে ভাইয়া তুমি জোর হলেও খুশি, আবার হচ্ছে কি 5 এর গুণিতক হলেও খুশি, ঠিক আছে? ওকে, তাহলে কোন সংখ্যাটি, ওই যে ধরো নাবিলা নামের হচ্ছে যেই নারী ছিল সে, তার জন্য কিন্তু এখানে কিন্তু এখন তার জন্য কথা বলা হচ্ছে। এই যে দেখো নাবিলা, উনি হচ্ছে তোমার যে 30টা থেকে 50টা, এখানে আমার একটা কথা আছে যে 30টা থেকে 50টা পর্যন্ত যে কোনো একটা সংখ্যা সে দৈবভাবে চয়ন করতেছে। দৈবভাবে মানে হচ্ছে কি না দেখে, এখন দেখে আমি আমার পছন্দের নাম্বার চুজ করলাম। হ্যাঁ, আমার পছন্দের নাম্বার 80, ঠিক আছে? 80 তো এখানে নাই, যাই হোক পছন্দের নাম্বার 33। তো যাই হোক ওইটা আমরা হচ্ছে দেখলাম, তো যে যার যেটা পছন্দের সে সেটাই চুজ করবে অবশ্যই। কিন্তু 30 থেকে 50টা মোট সংখ্যা কয়টা গুনবা, কিন্তু 30 থেকে 30ও হবে না, 30ও তো হবে না, 30 সংখ্যাটা তো আছে, 30 থেকে 50, তার মানে 30ও আছে 50ও আছে। তাহলে 30 এভাবে গুনবো, 30, তারপরে 31, তারপরে 32, 33, এভাবে গুনে গুনে তুমি হচ্ছে 50 পর্যন্ত আসো। দেখে মনে হবে না এখানে আছে 20টা সংখ্যা, আসলে না। গুনতে গেলে যখন দেখবো যে 21টা সংখ্যা হচ্ছে, কারণ 30 সহজে কাউন্ট করতেছে। তাহলে সেক্ষেত্রে আসবে কয়টা সংখ্যা? 21টা সংখ্যা আসবে কিন্তু, ঠিক আছে? তাহলে মোট সংখ্যা হবে 21টি, ঠিক আছে? মোট সংখ্যা 21টি। আচ্ছা, ব্যাপারটা মোট সংখ্যা দিয়ে আমরা হচ্ছে এগুলো। এবার বলছে যে জোড় সংখ্যা তো আমরা চিনি, 2, 4, 6, 8, এগুলো হচ্ছে জোড়। এবং হচ্ছে 5 এর গুণিতক। 5 এর গুণিতকটা একটু বুঝাই বলেন ভাই, গুণিতকটা আবার কি? তো ত্বক, গুণনীয়ক আর গুণিতক ব্যাপারটা কিন্তু আলাদা। তো গুণনীয়ক হচ্ছে একটা, গুণিতক ত্বক মানেই হচ্ছে কি বলতো নামতা, ত আছে না, ততে কি নামতা হয় না? তাহলে গুণিতক, ঠিক আছে? গুণিতক মানে হচ্ছে কি বলতো নামতা, গুণিতক মানে মনে রাখবা নামতা। এখন 5 এর নামতা তো আমরা 10 পর্যন্ত মনে রাখতাম, কিন্তু ধরো এই যে 5 অক্ষে 5, ধরো প্রথমেই আমরা লিখি 5 অক্ষে 5, তাহলে সেক্ষেত্রে এই যে 5 হচ্ছে একটা 5 এরই গুণিতক। এগুলো সব 5 এর গুণিতক বের করতেছি, কিন্তু গুণিতক মানে কি বলতো নামতা মনে রেখো, নামতা। ওকে, তারপরে হচ্ছে কি 5 দুগুণা 10, এটা 10 হচ্ছে 5 এর একটা গুণিতক। তারপরে হচ্ছে 5 গুণ 3, 3 5 15, 15 হচ্ছে কি একটা গুণিতক। তারপরে 5 গুণ 4 কত বলতো 20, তাহলে 20ও কি হবে বলতো একটা গুণিতক। ওকে, কিন্তু আমাদের তো তোমার হচ্ছে এখানে 30 থেকে শুরু, তাই তো? তো 30 থেকে যেহেতু শুরু, তো সেক্ষেত্রে আমরা একটু দেখি, তাহলে একবারে 6, 5 6 30, 30ও একটা গুণিতক, তোমার 5 এর গুণিতক। তারপরে হচ্ছে তোমার আবার একটা সংখ্যা হচ্ছে তোমার, ধরো আমরা এখান থেকে আরও গেলাম, তো ওখানে যেহেতু 50 পর্যন্ত দেয় আমরা ডিরেক্ট 50-এ গেলাম, তো 5 10 50। আচ্ছা, এমন না যে নামতায় যেহেতু 10 পর্যন্ত তোমার হচ্ছে আমরা দেখছি, তো সেক্ষেত্রে এখানে গুণিতকও কি এরকম হবে, ব্যাপারটা এরকম না। গুণিতক কিন্তু আরও আছে, 5 11 55 গুণিতক হবে, 5 12 60 গুণিতক হবে, ঠিক আছে? মানে যত আমরা যাব, যতটুকু পর্যন্ত দেওয়া থাকবে সবগুলোই কিন্তু গুণিতক হিসেবে কাউন্ট হয়ে যাবে। কিন্তু গুণিতক মানে মনে রাখবো যে নামতা, এক কথায় নামতাগুলো। ওকে, আচ্ছা, তো সেক্ষেত্রে আমরা ওটা দেখবো। এরপর আমাদের এখানে যেটা বলছে 5 এর গুণিতক হওয়ার সম্ভাবনা এবং হচ্ছে মৌলিক হওয়ার সম্ভাবনা। মৌলিক মানে কি, যে তোমার যে সকল সংখ্যাকে ওই সংখ্যা নিজে অথবা এক, শুধুমাত্র ওই সংখ্যা নিজে অথবা এক,
এই দুইটা ব্যতীত আর অন্য কোনো সংখ্যা দ্বারা তোমার হচ্ছে ভাগ করে ভাগশেষ তোমার নিঃশেষে বিভাজ্য হয় না, তো সেক্ষেত্রে ওই ধরনের সংখ্যাগুলোকে কি বলে বলো তো? মৌলিক সংখ্যা। তার মানে যেরকম 17 হচ্ছে একটা মৌলিক সংখ্যা, ঠিক আছে? 17, কারণ কেন? 17কে শুধুমাত্র এক দিয়ে ভাগ করে দেখবা যে হচ্ছে তোমার ভাগ করা যাচ্ছে, আবার হচ্ছে কি হয় তোমার ওই সংখ্যা নিজে, তার মানে কি 17কে 17 দিয়েই ভাগ দিয়ে দিচ্ছো। তাছাড়া পৃথিবীর আর অন্য কোনো সংখ্যা নাই যেই সংখ্যা দ্বারা তুমি 17কে ভাগ করে তোমার হচ্ছে ভাগফল শূন্য পাচ্ছ, ভাগফল না, ভাগশেষ শূন্য পাচ্ছ, সেই জন্য কি নিঃশেষে বিভাজ্য আসতেছে। তো সেক্ষেত্রে এই ধরনের সংখ্যাকে কী বলবে বলো তো? মৌলিক সংখ্যা। ওকে, 17, তারপরে হচ্ছে আমরা আরও জানি 11 হচ্ছে একটা মৌলিক সংখ্যা, 13 একটা মৌলিক সংখ্যা। কারণ এই সকল সংখ্যাকে অন্য কোনো মানে ওই সংখ্যা এবং এই দুইটা ব্যতীত আর অন্য কোনো সংখ্যা দ্বারা ভাগ করে তোমার হচ্ছে ভাগশেষ শূন্য আসবে না। ব্যাপারটা ক্লিয়ার? তাহলে আশা করি মৌলিক সংখ্যাটা তোমরা ক্লিয়ার। তাহলে সেক্ষেত্রে এখন যেহেতু এতগুলো আমাদের ক্লিয়ার হয়ে গেছে, তাহলে প্রথমে সংখ্যাটি জোড় অথবা 5-এর গুণিতক। মানে প্রথমে বলছে জোড় হলেও হবে, গুণিতক হলেও হবে, 5-এর গুণিতক হলেও হবে। আগে বের করে ফেলে এগুলো, তারপরে পার্থক্য এগুলো আমরা দেখবো, কোনো সমস্যা নেই। কিন্তু আগে যে দুইটা সম্ভাবনার কথা বলছি সেগুলোকে বের করি। তাহলে জোড় অথবা 5-এর গুণিতক। এখন আমরা দেখবো যে এই সংখ্যাগুলো আসলে কি কি। ওকে, তো দেখো বন্ধুরা, আমি হচ্ছে এখানে তোমাদের জন্য লিখে রেখেছি যে তোমার 30 থেকে 50 পর্যন্ত মোট যতগুলো সংখ্যা হয়, ঠিক আছে, এবং তার মধ্যে হচ্ছে জোড় সংখ্যাগুলো দেখো। প্রথমে আমি হচ্ছে মার্ক করে ফেলেছি। জোড় মানে কি? একক স্থানীয় অঙ্কে, যেমন ধরো হচ্ছে তোমার এই যে 0 বা হচ্ছে জোড় সংখ্যা থাকবে। ওকে, মানে একক স্থানীয়। একক মানে হচ্ছে কি? এই ধরো প্রথমে যে 30-এর, এটাকে বলা হচ্ছে দশক স্থানীয়, কারণ 3 প্রথমে সামনে, আর নিচেটাকে বলা যে তোমার এই যে ডান পাশে, এটাকে বলা হচ্ছে কি? একক স্থানীয়। হ্যাঁ, এককে আছে। ওকে, এটা হচ্ছে দেখা যাচ্ছে না, যাই হোক এখানে। হ্যাঁ, এই যে তোমার 30-এর মধ্যে এটা হচ্ছে একক হবে, আর একক স্থানীয় অঙ্ক এটা হবে তোমার দশক। তো সেক্ষেত্রে একক স্থানীয় অঙ্কগুলো যদি জোড় হয়, তাহলে সেক্ষেত্রে 0 অথবা জোড় হয়, তাহলে সেক্ষেত্রে পুরো সংখ্যাটাই কি হয়ে যাবে বলো তো? এটা জোড় সংখ্যা হয়ে যাবে। সামনে 3 যদিও একটা হচ্ছে তোমার বেজোড় সংখ্যা, বাট এদের একক স্থানীয় অঙ্কগুলোতে দেখো জোড় আছে, তো সেই জন্য এগুলো জোড় বা 0 আছে, তো সেই জন্য এগুলোকে আমরা জোড় সংখ্যা, পুরোটাকে আমরা একটা জোড় সংখ্যা হিসেবে আখ্যায়িত করব। তো এখানে আমাদের জোড় সংখ্যা দেখো তোমার আছে মোট হচ্ছে 11টি। এখানে হচ্ছে তোমার মোট 11টা আসতেছে। কিন্তু আমাদের বলছে যে শুধু জোড় সংখ্যা হলেও হবে না, অথবা দিয়ে মানে কি বলছো? এটা হলেও হবে, ওটা হলেও হবে। হ্যাঁ, বাবা ফোন দিছে যে বাবা বাসা আসার সময় তোমার জন্য কি নিয়ে আসবো? বাবা পিৎজা হলেও হবে, বার্গার হলেও হবে। বাবা এসে দিবে মায়ের। পিৎজা বার্গারের কথা বলছি, বই কোনটা লাগবে? কিন্তু তুমি ধরো বলছো পিৎজা হলেও হবে, বার্গার হলেও হবে, মানে পিৎজা হলেও তুমি খুশি, তোমার হচ্ছে বার্গার হলেও তুমি খুশি। তাহলে সেক্ষেত্রে যে কোনো দুইটার একটা হলেও তুমি খুশি। তাহলে এখানে তোমার হচ্ছে শুধুমাত্র আসলে তুমি 11টাই খুশি না, তুমি হচ্ছে কি বলো তো আবার 5-এর গুণিতক। তা 5-এর গুণিতক কি? যে 5 7 35, এই একটা গুণিতক, ঠিক আছে। তারপরে হচ্ছে তোমার আরেকটা বলবো যে আবার হচ্ছে 5 6 30। এখন 30 তো কাউন্ট হয়ে গেছে, এটা এভাবে না দিয়ে 30 তো অলরেডি কাউন্ট হয়ে গেছে, তাই না? 30 কিন্তু অলরেডি এই যে তোমার হচ্ছে এখানে দেখো তোমার যে 30 কিন্তু অলরেডি যে কাউন্ট হয়ে গেছে। ওকে, তারপরে হচ্ছে তোমার আরো তোমার হচ্ছে যে 40, এটা কিন্তু 5-এর গুণিতক কিন্তু কাউন্ট হয়ে গেছে। ওকে, তারপর 50 5-এর গুণিতক কিন্তু অলরেডি তোমার জোরের মধ্যে চলে আসছে, দেখতে পাচ্ছ? তাহলে সেক্ষেত্রে আমাকে যে কাজগুলো করতে হবে, যে নতুন করে তোমার হচ্ছে এক্সট্রা আর নিতে হচ্ছে কি কি বলো তো? এই যে এটা একটা নিতে হচ্ছে, এটা একটু কালারটা অনুরোধেই, এই যে ধরো এই যে 35 নতুন করে নেওয়া লাগছে, আর 45, এই দেখো। তাহলে মোট হলো তোমার হচ্ছে 13টি। তাহলে এই ক্ষেত্রে তোমার সমগ্র সম্ভাব্য ঘটনা হবে হচ্ছে কি 21টা, গুণে দেখো 21টা। আর তাহলে সেক্ষেত্রে তোমার হচ্ছে অনুকূল ঘটনাটা কি বলতো? 13। অনুকূল ঘটনা 13 হবে কিন্তু। হ্যাঁ, তাহলে মোট 13 আসবে। আর তারপরটা আসবে হচ্ছে কত বলতো? 13 বাই হচ্ছে কত বলতো? হ্যাঁ, 50 থেকে ইয়ে হচ্ছে 21, তাহলে 21। ওকে, 13/21। এরপরে আবার যেটা বলছে মৌলিক সংখ্যা, তাহলে এখানে আমাদের যতগুলো মৌলিক সংখ্যা হয় সেগুলো আগে হচ্ছে এখান থেকে খুঁজে বের করতে হবে। তো সেক্ষেত্রে ধরো আমার হচ্ছে এইগুলো বাদ দিয়ে আমরা হচ্ছে মৌলিক সংখ্যাগুলো বের করব। দেখি আমাদের মৌলিক সংখ্যা কি কি হয়। এখন মৌলিক সংখ্যা দেখার জন্য প্রথম কথা আমাদের হচ্ছে যেই বিষয়টা দেখব, যে কখনো যদি দেখি একক স্থানীয় জোড় আছে, তাহলে সেক্ষেত্রে এই অঙ্কটা কিন্তু অবশ্যই 2 দ্বারা বিভাজ্য হবে। 2 দ্বারা বিভাজ্য হবেই হবে, ঠিক আছে, একক স্থানীয় অঙ্কগুলোতে যদি জোড় হয়। তো আমি এরকম 2 3 দিয়েই তো দেখবো, 2 3 5 দিয়েই তো দেখবো মূলত, যেগুলো দ্বারা আসলে ভাগ করা যাচ্ছে কিনা। তারপর 3, এখন 3 কীভাবে দেখবো? যে ভাইয়া দেখো তোমার হচ্ছে ধরো এখানকার 4 আর 2,
এটাকে আসলে 3 দ্বারা বিভাজ্য কিনা দেখতে যাচ্ছি। দেখো এই 4 আর 2 পুরোটা এই যে 42 42 একটা সংখ্যা, কিন্তু এই সংখ্যাগুলো কিন্তু দুইটা অঙ্কের মাধ্যমে হয়েছে, দুইটা অঙ্ক। তাহলে প্রথম এটা হচ্ছে তোমার একটা অঙ্ক, যে 2 একটা অঙ্ক, বুঝছো, কিন্তু অঙ্ক অঙ্ক, হ্যাঁ। আবার এখানে 4, ধরো 4 একটা অঙ্ক, ওকে। তো এই যে অঙ্কদ্বয়, এই যে তোমার হচ্ছে 42 হওয়ার জন্য দুইটা অঙ্ক লাগছে, কিন্তু 4 একটা অঙ্ক লাগছে, 2 একটা অঙ্ক লাগছে। এই অঙ্কদ্বয়ের যোগফল যদি তোমার 3 দ্বারা বিভাজ্য হয়, তাহলে পুরো সংখ্যাটাই 3 দ্বারা বিভাজ্য হবে। কি বলেন ভাইয়া, অঙ্কদ্বয়ের যোগফল কি? তাহলে 4 আর 2 যোগ করলে কত হয়? 6। 6 কি 3 দ্বারা বিভাজ্য? অবশ্যই 6 3 দ্বারা বিভাজ্য। তাহলে অতএব পুরো 42 সংখ্যাটাও 3 দ্বারা বিভাজ্য। 42 সংখ্যাটাও 3 দ্বারা বিভাজ্য, ঠিক আছে। তাহলে সেক্ষেত্রে আশা করি তোমার 3 দ্বারা বিভাজ্য ব্যাপারটা বোঝা গেছে। দেখো 42কে 3 দিয়ে ভাগ দাও, দেখো যাবে, দাও দাও যাবে। তোমার হচ্ছে 3 অক্ষে 3, তারপর হচ্ছে কত বলো তো, এই যে এখানে 3 4 12, ঠিক আছে, 3 14 42, ওকে, 3 14 42 কিন্তু চলে আসছে। তাহলে সেই ক্ষেত্রে এটা একটা গেল। আর হচ্ছে 5 দ্বারা বিভাজ্য হওয়ার জন্য একটা ব্যাপার আছে, যে 5 দ্বারা বিভাজ্য। 5 দ্বারা বিভাজ্য কি হবে বলো তো, যখন আমরা দেখব যে আমাদের একক স্থানীয় অঙ্কটাতে, একক স্থানীয় মানে যে তোমার একদম ডান পাশে একক স্থানীয় অঙ্কে 0 অথবা 5 আছে, 0 অথবা 5 আছে, 0 অথবা 5 আছে, তাহলে সেটা কি হয়ে যাবে বলো তো, তোমার হচ্ছে 5 দ্বারা বিভাজ্য হয়ে যাবে। তো এরকম এখানে দেখো 0 অথবা 5 আছে, তারপর অঙ্কদ্বয়ের যোগফল, যেরকম দেখো এই যে তোমার হচ্ছে প্রথমে এটা বাদ, কারণ কি একই স্থানীয় অঙ্কে 0 আছে, ও বাদ, মৌলিক সংখ্যা না। কিন্তু 3 আর 1, দেখি তো 3 আর 1 প্রথমে হচ্ছে বেজোড় আছে, তাহলে সেক্ষেত্রে নাও হতে পারে, 2 দ্বারা বিভাজ্য তো যাবে না। তারপর 0 অথবা 5 নাই, তাহলে 5 দ্বারা বিভাজ্য হবে না। অঙ্কদ্বয়ের যোগফল 4, 4 কি 3 দ্বারা বিভাজ্য? তাহলে 3 দিয়েও যাবে না। তার মানে সেক্ষেত্রে আমি ধরে নিতে পারি যে আমার 31 আসলে হবে, তোমার হচ্ছে 31টা মৌলিক সংখ্যা হবে, ওকে। তাহলে সেক্ষেত্রে আমার হচ্ছে প্রথমে দেখো এইগুলোকে বাদ দিয়ে দিই, যেগুলো জোর আছে, জোর অথবা 5 আছে সেগুলো বাদ, জোর অথবা 5 আছে দেখো এগুলো বাদ। তারপর হচ্ছে জোর অথবা 5 আছে, জোর আছে, 5 আছে, না হয় 0 আছে, তোমার হচ্ছে এগুলোও, এইটাও, এইটাও, তারপর হচ্ছে এইটা এবং এইটা, ঠিক আছে, এগুলো বাদ দিয়ে দিলাম। এখন আমরা এরপর আমরা দেখবো যে অঙ্কদের যোগফল। এই দেখো 3 আর 3 6, 3 আর 3 6, 6 কি 3 দ্বারা বিভাজ্য? তাহলে এই যে 33ও 3 দ্বারা বিভাজ্য, ও বাদ। তারপরে 7 3, 7 3 কত বলো তো? 7 আর 3 হয় 10, 10 কি 3 দ্বারা বিভাজ্য? 10 3 দ্বারা বিভাজ্য না। তাহলে সেক্ষেত্রে এই যে তোমার 37টা কিন্তু হবে। তারপর 3 আর 9, 3 আর 9 যোগ করলে কত হয়? 12, 12 কি 3 দ্বারা বিভাজ্য? তাহলে সেক্ষেত্রে পুরা 12 তো 3 দ্বারা বিভাজ্যই। তাহলে সেক্ষেত্রে দেখো এই যে 39 পুরো সংখ্যাটাই কিন্তু 3 দ্বারা বিভাজ্য। তাহলে সেক্ষেত্রে এটাও বাদ। তারপর 41, 41 কিন্তু তোমার 3 দ্বারা বিভাজ্য না, ঠিক আছে, 4 আর 1 যোগ করা যায় না। তারপর হচ্ছে দেখো এখানে 4 1 যোগ করা যায়, 4 আর 1 যোগ করলে 5 হয়, তো 5 3 দ্বারা বিভাজ্য না। এখানে তোমার 4 আর 3 7, 7ও 3 দ্বারা বিভাজ্য না। কিন্তু এখানে তোমার যে 45 তো আছে, যে তোমার 0 অথবা 5, তাহলে এটাও বাদ। এবার 47, 47 হচ্ছে কত বলো তো? 11, এটাও বাদ, ঠিক আছে, এটাও বাদ চলে যাচ্ছে, ওকে। কিন্তু এখানে 7 আর 9, যে ভাইয়া এই যে 7 আর 9, 4 আর 9 আছে, তাহলে 4 আর 9 যোগ করলে হয় হচ্ছে 13, এটা 3 দ্বারা বিভাজ্য না। কিন্তু আমরা জানি যে এটা 7 দ্বারা বিভাজ্য। আবার 7 7 49, 7 7 49, তাহলে সেক্ষেত্রে কিন্তু এই যে এটাও তোমার বাদ, ঠিক আছে। আমরা একটু 7 দিয়েও দেখবো, চোখ কান খোলা রাখবো অবশ্যই, ঠিক আছে। শুধুমাত্র যে 2 3 5 এগুলাই দেবো, 2 3 5 নর্মালি আমাদের দেখতে হয়, কিন্তু কিছু তোমার হচ্ছে 7 বা 9 এগুলো আমরা হচ্ছে একটু খেয়াল রাখবো, ওকে। তাহলে সেক্ষেত্রে আমার সংখ্যা কয়টা হচ্ছে? একটা, তোমার হচ্ছে 2টা, 3টা, 4টা, 5টা, ঠিক আছে। তাহলে 5টা আসতেছে আমার হচ্ছে কি বলতো? মৌলিক সংখ্যা। তাহলে সেক্ষেত্রে আমার মৌলিক সংখ্যার সম্ভাবনা কি হবে বলতো? 5, মানে মৌলিক সংখ্যা তো আসতে পারে 5টা, 5টা। আর মোট সংখ্যা কয়টা বলতো? 21টা, 21টা, ঠিক আছে, 21টা, ওকে। তাহলে এখন আমাকে যেটা বের করতে বলছে, যে দেখো এদের পার্থক্যটা বলছে, এদের পার্থক্য 8/21, এটা দেখাইতে বলছে। তাহলে এদের পার্থক্যটা আমরা পার্থক্য কীভাবে পাবো বলো তো? বিয়োগ করে অবশ্যই। দেখো এখানেও হচ্ছে সেম ব্যাপারটাই করে দেওয়া আছে, যে সংখ্যাগুলো কি কি আসে সেটাও তোমার হচ্ছে বলা হয়েছে। যে দেখো 13/21, আর তারপরে হচ্ছে আমাদের এই যে দেখো তোমার হচ্ছে দেখো তোমার এতগুলো মৌলিক সংখ্যা কি, যে 31 37 41 43 আর হচ্ছে 47, যেগুলো আমরা হচ্ছে এখানে বের করছি সেগুলোই কিন্তু দেওয়া আছে, ওকে। তো এটা এইভাবে আমরা আসলে খাতার মধ্যে যদি করতে পারি তাহলে ভালো, অবশ্যই ভালো, খারাপ না। কিন্তু এভাবে তোমার হচ্ছে ক্রস টস না দিয়ে আমরা হচ্ছে অন্য কোনো মাধ্যমে এটা হচ্ছে আইডেন্টিফাই করার চেষ্টা করব, তো সেটা আমাদের জন্য পজিটিভ, ওকে।
তাহলে মৌলিক সংখ্যার হওয়ার সম্ভাবনা কত? 5/21। তাহলে দুইটা যদি আমি বিয়োগ করে ফেলি তাহলে কিন্তু কাজ শেষ। আর বিয়োগ করার একটা সহজ আরও পদ্ধতি আছে, সেটা হচ্ছে কখনো যদি তোমার হচ্ছে হর আর হর মিলে যায়, তাহলে বিয়োগের ক্ষেত্রে উপরে লব আর লব বিয়োগ করে দাও। হর তো সেমই থাকবে, লব আর লব বিয়োগ করে দাও। 13 থেকে 5 বিয়োগ করলে দেখো 8/21 হয়ে যাবে। আর যদি যোগ করতাম তাহলে দেখো এই যে 13 আর 5 যোগ করে দাও, তাহলে কত? 18/21 হয়ে যেত। ওকে, তাহলে এটাই হচ্ছে আমাদের কথা আর এবং আমাদের উত্তর। ঠিক আছে, তাহলে পার্থক্য হবে কত বলো তো? এই যে 8/21, তাহলে দেখানো হলো। ঠিক আছে, এটা কিন্তু এইভাবেই আমরা করে থাকি। আশা করি বন্ধুরা তোমরা সম্পূর্ণ বিষয়টা খুব সুন্দরভাবে, ভালোভাবে, স্পষ্টভাবে বুঝতে পেরেছো। পরবর্তী ভিডিও দেখার জন্য আমন্ত্রণ জানিয়ে আজকে এখানে শেষ করছি। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম।